স্বাগত নিউজ 24 দিনের সংবাদে, সঙ্গে আছি আমি আসমাতুলি। দেশ জুড়ে কঠোর লকডাউনেও কমছে না করোনা সংক্রমণ, বেড়েই চলছে আক্রান্ত ও মৃতের হার। 24 ঘন্টায় করোনা উপসর্গে দেশের বিভিন্ন জেলায় প্রাণ হারিয়েছেন 143 জন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে করোনা ও উপসর্গে 21 জনের মৃত্যু হয়েছে। খুলনার করোনা ডেডিকেটেড 5 হাসপাতালে 11 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে প্রাণ হারিয়েছেন 19 জন। এছাড়া কুষ্টিয়ায় 22, চট্টগ্রামে 18, সাতক্ষীরায় 7, ঝিনাইদহে 4, চুয়াডাঙ্গায় 7, বরিশালে 16, বগুড়ায় 11, টাঙ্গাইলে 4 ও চাঁদপুরে 3 জন মারা গেছেন। এসব জেলায় করোনার সংক্রমণও বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। করোনা মহামারীতে আপনজনের মৃত্যুতে পর হয়েছেন আপনরাই। এমন পরিস্থিতিতে কুমিল্লায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাফন কাজে এগিয়ে এসেছে বিবেক নামে এক সংগঠন। কয়েক মাসে তারা কুমিল্লা সিটি কর্পোরেশন সহ জেলার বিভিন্ন স্থানে 3 শতাধিক মৃত ব্যক্তির দাফন ও সৎকার কাজ সম্পন্ন করেছে। হুমায়ুন কবির জীবনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল বছরের 18 মে 11 জন সদস্য নিয়ে ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে গঠিত হয় বিবেক নামের এই মানবিক সংগঠন। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফন ও সৎকার কাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন এই সংগঠনের একঝাঁক তরুণ। করোনার থাবায় কেউ হয়তো হারিয়েছেন বাবা, আবার কেউ বা হারিয়েছেন মা। আর মৃতদের গোসল করা থেকে দাফন পর্যন্ত পাশে থাকছে এই সংগঠনের সদস্যরা। স্বজনরা জানান তাদের কাছে সারা জীবন ঋণী থাকবেন তারা। বিবেকের ইউসুফ মোল্লা টিপু যে চেয়ারম্যান, সে নিজে যোগাযোগ করে, আমি ফোন করার পরে, এবং নিজ দায়িত্বে ফোর্টিস হাসপাতাল থেকে আমার লাশ গ্রহণ করে নিয়ে টমসন কবরস্থানে নিজ দায়িত্বে গোসল এবং দাফন সম্পন্ন করে। রিস্ক নিয়ে যেভাবে কাজগুলো কমপ্লিট করছে, আমি এতে তাদের প্রতি আমি আসলেই কৃতজ্ঞ। করোনা রোগীদের ফ্রি অক্সিজেন, ফ্রি অ্যাম্বুলেন্স ও ওষুধ সহ নানা সেবা দিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী এই সংগঠন। বিবেকের চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু জানান, প্রথম দিকে করোনায় কারোর মৃত্যু হলে মরদেহ দাফন নিয়ে বিপাকে পড়তেন পরিবারগুলো। এমন দৃশ্য দেখার পর বিবেকের তাড়নায় এই কাজে নেমে পড়েন তিনি। আমরা প্রথম থেকে আমরা শুরু করেছি, এখনো অব্যাহত আছে। ভবিষ্যতেও আমরা যতদিন করোনার এই ধাপ চলবে ততদিন আমরা আমাদের কাজ অব্যাহত রাখব। জেলা প্রশাসক জানান, মহামারীর এই মুহূর্তে বিবেকের কাজ নিঃসন্দেহে প্রশংসনীয়। তাদের মতো যুবকরা এগিয়ে এলে মানবতার হাত আরো প্রসারিত হবে। স্বজনদেরকে বাদ দিয়ে শুধু বিবেক করবে এটা না, বিবেক করছে দ্যাটস ফাইন, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আত্মীয় স্বজন যাতে এগিয়ে আসে এই বিষয়ে আমাদের সচেতনতা তৈরি করতে হবে। গেল কয়েক মাসে ব্যক্তিগত অর্থায়নে বিবেক কুমিল্লা সিটি কর্পোরেশন সহ জেলার বিভিন্ন স্থানে প্রায় 3 শতাধিক মৃত ব্যক্তির দাফন ও সৎকার কাজ সম্পন্ন করেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিন আক্রান্তের পাশাপাশি মৃত্যুবরণ করছেন অনেকে। রাজধানীতে ডেঙ্গুবাহী এডিস মশার উপদ্রব বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। নিয়মিত মশক নিধন অভিযান পরিচালনা না করলে অগাস্টে পরিস্থিতি আরও ভয়াবহ দিকে যাবার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। হাসপাতালগুলোতে কোভিড আক্রান্ত রোগীর পাশাপাশি বেড়ে চলছে ডেঙ্গুর রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত 105 জনের মধ্যে 102 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি 3 জন রোগী মারা গেছেন রাজধানীর বাইরের হাসপাতালগুলোতে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন অনুযায়ী সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ছিল 460 জন। ডেঙ্গু চিকিৎসার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারণকৃত কয়েকটি হাসপাতালের মধ্যে একটি রাজধানীর কমলাপুর রেলওয়ে হাসপাতাল। এখানে চিকিৎসার জন্য আসা ডেঙ্গু আক্রান্ত রোগীরা জানান মশার উপদ্রবের কথা। প্রচন্ড মশার উপদ্রব বাড়ছে, তার তুলনামূলক অন্যান্য বারের থেকে এবার অনেক বেশি। তো সবাইকে অনুরোধ করব সবাই যেন সেফটি ভাবে থাকে। আমরা চোখে না দেখতে পারলেও কিন্তু কখন যে কামড়ে দিচ্ছে এটা তো বোঝা যায় না, কিন্তু বাড়ছে, অনেক বাড়ছে। করোনা মোকাবেলার পাশাপাশি মশক নিধনের মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ ঠেকানোর পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। 3 দিনের বেশি জমানো পানি ফুলের টবে রাখা যাবে না, ডাবের খোসায় রাখা যাবে না। কোথাও জমাট বাঁধা পানিকে পরিহার করি। করোনা মহামারীর পাশাপাশি ডেঙ্গুর ভয়াবহতা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা।
প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সেবাই দেশের সেবা। প্রশাসনের কর্মকর্তাদের ভালো কাজের জন্য যেমন পুরস্কার আছে, তেমনি খারাপ কাজ করলে ক্ষমা নেই। জনপ্রশাসন দিবসে প্রধানমন্ত্রী আরও বলেন, শীর্ষ পর্যায় থেকে ভালো উদ্যোগ নিয়েও লাভ হবে না যদি মাঠ প্রশাসনে সেবার মানসিকতার দক্ষ লোক না থাকে। সরকার সবার টিকা নিশ্চিত করবে বলেও জানান সরকার প্রধান। শাহ আলী জয়ের রিপোর্ট। পদক প্রদান করা হবে। জনপ্রশাসন দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এতে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জনপ্রশাসনে কর্মরত 32 ব্যক্তি, 2 প্রতিষ্ঠান এবং 1 প্রকল্পকে 2020 ও 2021 সালের জনপ্রশাসন পদক তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 75-এর পরে রাষ্ট্র ক্ষমতায় যেতে আওয়ামী লীগের দীর্ঘ সময় লাগলেও সংগঠন হিসেবে সবসময় অর্থনৈতিক নীতিমালার প্রস্তুতি ছিল তার দলের। একটা যদি সুষ্ঠু দিক নির্দেশনা না থাকে যে আমরা কোথায় যাব, কি করব, কত দূর যাব, আমার সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হয়, তাহলে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। তো আমরা সেভাবেই আমাদের অর্থনৈতিক নীতিমালাকে সময়োপযোগী করা, তার পরিবর্তনশীল পৃথিবীতে সেটা আমরা পরিবর্তন এনেছি। পাশাপাশি আমাদের করণীয়গুলি আমরা ঠিক করেছি এবং আমরা কোনটার উপর সব থেকে প্রাধিকার দেব সেগুলো আমাদের সুনির্দিষ্ট করা ছিল। শেখ হাসিনা বলেন, সরকারি কর্মচারীদের সঠিক কাজের পরিবেশ দিলে তাদের পক্ষে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। ভালো কাজে যেমন আপনি পুরস্কার পাবেন, আবার কেউ যদি কোনো খারাপ কিছু করে তাদের কিন্তু ক্ষমা নেই, তাদেরও কঠোর শাস্তি পেতে হবে। এই শৃঙ্খলাটা থাকতে হবে। বৈশ্বিক মহামারী করোনা প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, দেশের সবার জন্য করোনা ভাইরাসের টিকা নিশ্চিত করা হবে। ইতিমধ্যে ভ্যাকসিন কেনা আমরা শুরু করেছি, ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে এবং ব্যাপকভাবে ভ্যাকসিন দিয়ে দিতে হবে, যাতে অন্তত আমাদের দেশের সকলেই যেন সুরক্ষিত থাকে। তোমার জন্য যত টাকা লাগে, আমরা যত ভ্যাকসিন দরকার হবে আমরা কিনবো, আর ভবিষ্যতে আমরা বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করব, যাতে ভবিষ্যতে মানুষের কোনো অসুবিধা না হয়, সেটাই আমরা করব। 27 জুলাই নিজের জীবনে এক স্মরণীয় দিন উল্লেখ করে ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে ডিজিটাল বাংলাদেশ গঠনে তার উদ্যোগের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় আমার বোনের ছেলে রেদওয়ান। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। উদ্যোগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের 51তম জন্মদিন আজ। মহান মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 27 জুলাই ঢাকায় পরমাণু বিজ্ঞানী এম.এ. ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির ঘরে জন্ম নেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর জয় নাম রাখেন তার নানা শেখ মুজিবুর রহমান। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন জয়। পরে মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে ভারতে চলে যান তিনি। শৈশব ও কৈশোর কাটে ভারতে। সেখানকার নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে লেখাপড়ার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে দলীয় ঘরানা ছাড়াও তথ্য প্রযুক্তি, রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তথ্য প্রযুক্তির বিকাশ, তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। বিশেষ করে দেশের তরুণদের দেশপ্রেমে উজ্জীবিত করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে আত্মনিয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ নিচ্ছেন তিনি। করোনা সংক্রমণ রোধে সারা দেশে 5ম দিনের মতো চলছে কঠোর লকডাউন। বিস্তারিত জানাতে রাজধানী ও রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে রাজধানীর প্রগতি সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৌ খন্দকার। মৌ, 5ম দিনের লকডাউনে রাজধানীর চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমরা দেখেছি সকাল থেকে কিন্তু লকডাউন অনেকটাই কড়াকড়ি, কিন্তু সাধারণ মানুষ অনেকেই তারা নানা অজুহাতে বের হচ্ছেন। আপনাকে কিন্তু দেখাতে চাই ঠিক আমার পেছনের চিত্র। এখানে যারা গাড়ি নিয়ে বের হচ্ছে, বিশেষ করে ব্যক্তিগত গাড়ি নিয়ে যারা বের হচ্ছে, প্রত্যেককেই কার্ড চেক করা হচ্ছে। যারা বিনা প্রয়োজনে বের হচ্ছে প্রত্যেককেই মামলা দেওয়া হচ্ছে। আর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা লম্বা সারি তৈরি হয়েছে, সেখানে প্রত্যেকটির গাড়ি কিন্তু চেক করা হচ্ছে। যারা অপ্রয়োজনে বের হবে তাদেরকেই মামলা দেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি পুলিশের বেশ কিছু অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে, যেখানে জায়গায় জায়গায় তারা চেক করছে। আর আরেকটি বিষয় আমরা দেখেছি যে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবি কর্মকর্তারাও তারাও মাঠে রয়েছেন।
আর পাশাপাশি আমরা দেখেছি র্যাবের যে ফোর্সগুলো রয়েছে সেটাও তারা টহল দিচ্ছে। বিশেষ করে কিছুক্ষণ আগে হাতিরঝিলে আমরা দেখেছি তারা অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষকে সচেতন করছে। আর যারাই বিনা প্রয়োজনে বের হবে প্রত্যেককেই তাদেরকে সচেতন করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকে কিন্তু ডাবল চেক করা হচ্ছে, লম্বা সারি তৈরি হয়েছে, কিন্তু এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বিনা কারণেই কিন্তু বের হয়েছেন এবং নানা অজুহাতেই বের হয়েছেন এবং অনেকেই তারা বলছেন যে লকডাউন দেখতেও অনেকে কিন্তু বের হয়েছেন। তো এখানে আমরা এই সাধারণ জনগণ যারা তাদের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, আপনি বের হয়েছেন কেন? জানেন তো লকডাউন। যে আমরা আসলে যাচ্ছি শিকদার মেডিকেল কলেজ, ওখানে আমাদের মেডিকেল ইকুইপমেন্টের কাজ, তো ওই জন্য আমরা যাচ্ছি। ধন্যবাদ। আমরা মাত্র কথা বললাম যারা বিনা কারণে অপ্রয়োজনে বের হচ্ছে নানা অজুহাত দিয়ে, তাদের সঙ্গে তারা কিন্তু একইভাবে নানা অজুহাত দিচ্ছে। আপনি দেখতে পেয়েছেন, মাত্রই দেখালাম যে আমার পিছনে কিন্তু লম্বা সারি হয়ে গেছে, অনেকেই তারা বিনা প্রয়োজনেই বের হচ্ছেন। এই ছিল আমার কাছে প্রগতি সরণি থেকে এখনকার মতো সর্বশেষ খবর। আমাদের আরেক সহকর্মী দৌলতদিয়ায় আছেন, তার কাছ থেকে আমরা সর্বশেষ খবর, লকডাউনের সর্বশেষ খবর জানবো। শামীম, আমরা আপনার কাছে জানতে চাই যে লকডাউনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? ধন্যবাদ মৌ, আপনি যেমনটি জানাচ্ছেন রাজধানীর সংবাদ একই চিত্র কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া রুটে আমরা দেখাতে চাচ্ছি। সারা বাংলাদেশে যে লকডাউন চলছে সেটা কিন্তু আজ ৫ম দিন অতিবাহিত করছে। তো দৌলতদিয়া ঘাটের চিত্রটা কিন্তু একটু আলাদা। এই দৌলতদিয়া ঘাটে কিন্তু আমরা যে চিত্রটি দেখাতে পারছি যে সেটা কিন্তু যে শুধু গণপরিবহন ছাড়া সকল কিছুই কিন্তু স্বাভাবিক চলাচল করছে। আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে সব কিছুই কিন্তু স্বাভাবিকভাবে চলছে। এই দৌলতদিয়া ঘাটে যে সকল যাত্রী আসছে তারা কিন্তু কোনো বাধাবিহীন ছাড়াই কিন্তু তারা সহজেই ফেরিতে উঠে পাটুরি ঘাটে যে কিন্তু তারা ঢাকামুখী হতে পারছে। তো যে কারণে কিন্তু দৌলতদিয়া ঘাটে সকাল থেকে যাত্রীদের আমরা একটি চাপ আমরা দেখতে পাচ্ছি। অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে মহাসড়কে কোনো গণপরিবহন না থাকার কারণে কিন্তু তাদেরকে ছোট ছোট যানবাহনে কিন্তু দৌলতদিয়া ফেরি ঘাটে এসে দৌলতদিয়া ঘাটে এসে সহজে ফেরি পার হয়ে পাটুরে গিয়ে কিন্তু আবার ছোট ছোট যানবাহনে কিন্তু তাদেরকে ঢাকামুখী হতে হচ্ছে। তো আমরা একটি বিষয় বলতে পারি যে দৌলতদিয়া ঘাট ব্যবহার করে অনেক যাত্রী কিন্তু আবার পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া হয়ে তারা কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলে যাচ্ছে। সব মিলে বলা যায় যে দৌলতদিয়া ঘাট ব্যবহার করে ঢাকামুখী হচ্ছে অনেক যাত্রী এবং অনেক যাত্রী ঘরমুখী হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু সামাজিক দূরত্ব বজায় না রেখেই যাত্রীরা ফেরিতে ওঠানামা করছে। তো এই বিষয়টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এখন এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে তুলির কাছে। তুলি। শামীম, ধন্যবাদ আপনাকে। কঠোর লকডাউনের ৫ম দিনের খবর জানাতে ঢাকা ও রাজবাড়ী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মৌ খন্দকার এবং শফিকুল ইসলাম শামীম। করোনার প্রভাবে নতুন করে দারিদ্র্য সীমার নিচে বড় সংখ্যক মানুষ কর্ম হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারা এসব মানুষের জীবন জীবিকা চালিয়ে নেওয়ার স্বার্থে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন দেশের দরিদ্র মানুষের সঠিক কোনো তথ্য ভাণ্ডার না থাকায় বেশিরভাগ মানুষই থেকে যাচ্ছে সহায়তা বলয়ের বাইরে, যা সামনের দিনগুলোই সমষ্টিক অর্থনীতিকে দিতে পারে বড় ধাক্কা। রাজশাহী থেকে এস এ বাপ্পির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহেদ। গাছের ফাঁক গলিয়ে দিনের প্রথম কিরণ ঝিলিক দিয়েছে পূর্ব দিগন্তে। অনাদায়ী ঘুম হিসাবের খাতায় ক্রমশ বাড়ছে, কিন্তু ফুরসত নেই নীলুফার কাছে। লকডাউনেও কাজের সন্ধানে তাই গ্রাম ছেড়ে ছুটে আসা শহরে। ততক্ষণে সূর্যমামা সম্পূর্ণ চোখ মেলেছে, পূর্ণ দৃষ্টিতে সে জগৎ ছুঁয়েছে। কাজের সন্ধানে ছুটে আসা মানুষগুলোর অপেক্ষা পথের ধারে। লকডাউনেও নেই কাজ, সংসার চলে না, হাত পাততেও দ্বিধা। অকপট স্বীকারোক্তি কষ্টে চলা মানুষগুলোর। আমি মেয়ে ছেলে যতক্ষণে কাজ করবো ততক্ষণে আসেন, আমার বাল বাচ্চা মা ছেলে খাই, ঘর ভাড়া দিয়ে এভাবেই চলি। আমাদের তো অনুদান দিচ্ছে, আমরা গরিব মানুষ পাচ্ছি না। করোনার প্রভাবে দারিদ্র্যের হার ও মাত্রা দুটোই বেড়েছে। সংক্রমণ রোধে লকডাউন চলতে থাকায় অপ্রাতিষ্ঠানিক খাতে বেকারত্বের হার বেড়েছে। বিবিএস ও সানেমের জরিপ অনুযায়ী রাজশাহী বিভাগে ২০১৬ সালে দারিদ্র্যের হার ছিল 29.90%। ২০২০ সালে তা বেড়ে হয়েছে 55.50%। করোনার প্রভাবে এমন পার্থক্য বলছেন অর্থনীতিবিদরা। বেকার হওয়ার কারণে তাদের যে দৈনিক মজুরির মাধ্যমে সংসার চালাতো সেটি চালানো কঠিন হয়ে গেছে। কাজ কমেছে, আয় কমেছে, দারিদ্র্য বেড়েছে। সরকার নানা উদ্যোগ নিয়ে পাশে থাকলেও দারিদ্র্যের সঠিক তথ্য ভাণ্ডার না থাকায় বরাদ্দ নিয়েও বৈষম্য তৈরি হচ্ছে। দীর্ঘমেয়াদে কিভাবে পাশে থাকা যায় এই নিয়ে সরকারকে পরিকল্পনা নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কতটুকু পেলে তাদের সংসারটা ঠিকমতো চলবে, মানে একটা লেভেলে, সেই তথ্য কিন্তু সরকারের কাছে নাই। তারা হয়তো প্রয়োজনের তুলনায় বেশি পাচ্ছে, আর অনেকে হয়তো প্রয়োজনের তুলনায় অনেক কম পাচ্ছে। সুষ্ঠু ডেটাবেস করে তাদেরকে হয়
3 মাস কিংবা 6 মাসের জন্য একটা ক্যাশ ইনসেনটিভ দেওয়া উচিত। লকডাউন পরবর্তীতে আমাদের দীর্ঘমেয়াদে একটা 1 বছরের জন্য অন্তত পরিকল্পনা নিতে হবে, যাতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে আমরা এই সাধারণ মানুষগুলোকে বাঁচার উপায় অন্তত রাখতে পারি। টিকার নিবন্ধনের মতো কারা এ সময়ে দরিদ্র হয়েছেন তার একটি ডাটাবেস তৈরির উদ্যোগ সরকার নিতে পারে, মত অর্থনীতিবিদদের। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। একদিকে আয় রোজগার বন্ধ, পরিবারের ভরণ পোষণ, অন্যদিকে ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, ভ্যাট ট্যাক্স দিতে পুঁজি শেষ হয়ে গেছে অনেকের। ফলে শহরের বাড়ি ঘর ছেড়ে অনেকে পাড়ি জমাচ্ছেন গ্রামে। বিশ্লেষকরা বলছেন, লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষকে দ্রুত সহায়তার আওতায় না আনলে জীবন জীবিকা টিকিয়ে রাখাই কঠিন হবে। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের প্রতিবেদন। মোহাম্মদ শাহজামাল খুলনার নিউ মার্কেটের অভিজাত শাড়ির দোকানের বিক্রয়কর্মী। করোনার 6 মাসের বেশি তার চাকরি নেই। ছোট 2 ছেলেসহ পরিবারের 5 সদস্য নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন তিনি। আয় রোজগার বন্ধ থাকায় ঘর ভাড়া, বিদ্যুৎ বিল ও ভরণ পোষণের চাপে তিনি দিশেহারা। সহায়তা চেয়ে স্থানীয় কাউন্সিলরদের কাছে ধর্ণাও দিয়েছেন একাধিকবার, কিন্তু মেলেনি সাহায্য। বাধ্য হয়ে ছোট ছেলেকে নিয়ে ফুটপাতে ফল বিক্রি করছিলেন, তাতেও পুঁজির বাধা। দেনার দায়ে ব্যবসার সেই পুঁজিও ফুরিয়ে গেছে। আর এই 3-4-6 মাস ধরে আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ। না আত্মীয় স্বজন, না প্রতিবেশী, না সরকার, না মহাজন, যে কারণে এখন বাইসে তো থাকা লাগবে। করোনার প্রভাবে এভাবে পেশা হারিয়ে শাহজামালের মতো খুলনার প্রায় 50,000 নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ বিপাকে পড়েছেন। জীবিকা টিকিয়ে রাখতে কেউ দিনমজুর, রিক্সাভান চালানো বা রাস্তার পাশে সবজি ফল বিক্রির দোকান দিয়েছেন। কিন্তু লকডাউনে বাইরে বের হওয়ার সুযোগ না থাকায় সেই আয় রোজগারও বন্ধ হয়ে গেছে। ফলে ঋণগ্রস্ত হয়ে হতাশায় দিন কাটছে অনেকের। 200 টাকা ইনকাম হচ্ছে, 200 টাকা আমাদের পেট চলছে না। 100, 150, 200 এর বেশি ইনকাম করতে হবে, আমাকে সংসার চালাইতে খুবই কষ্ট হচ্ছে। এদিকে সরকারি প্রণোদনার কথা বলা হলেও তা পায়নি নিম্ন ও মধ্যবিত্ত মানুষরা। ফলে লকডাউনে তাদের জীবন জীবিকা বাঁচিয়ে রাখতে দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ী এই নেতারা। অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য সরকারের একটা সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষকে সহায়তার জন্য সরকার 3,200 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন। অর্থ সহায়তার পাশাপাশি ওই টাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের বিগত দিনের ঋণ মওকুফ ও ট্রেড লাইসেন্স ভ্যাট ট্যাক্সে বিশেষ ছাড় দেওয়ার দাবি জানিয়েছেন এই ব্যবসায়ী নেতা। ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে এদের কিভাবে এদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে আর্থিক সহায়তা দেওয়া যায়, সাবসিডি দেওয়া যায়, তার একটি সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে পারে। ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবন জীবিকা টিকিয়ে রাখতে প্রণোদনার অর্থ সহায়তার পাশাপাশি সার্বজনীন রেশনিং পদ্ধতি চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। শামসুজ্জামান শাহিন, নিউজ 24, খুলনা। করোনার প্রকোপে সারা দেশে চলছে কঠোর লকডাউন। এতে কর্মহারে মানবেতর জীবনযাপন করছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। তাদের চাহিদা বিবেচনায় নিয়ে সারা দেশের মতো আজ সাভারে শুরু হয়েছে খোলা বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি। বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, OMS এর ট্রাকের ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা? ধন্যবাদ তুলি আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, নিম্ন আয়ের মানুষ এবং খেটে খাওয়া মানুষ, এই মানুষগুলো বাঁচানোর জন্য এই লকডাউনের মধ্যে যেহেতু তাদের কর্মহীন হয়ে পড়েছে, তাদের জন্য কিন্তু OMS এর চাউল এবং আটা, এই দুইটা জিনিস কিন্তু আপনার দেখছেন যে এই বৃষ্টি হলেও কিন্তু তাদেরকে সেখানে চাউল দেওয়া হচ্ছে এবং আটা দেওয়া হচ্ছে। এছাড়াও কিন্তু প্রচুর মানুষ সেখানে ভিড় করছে এবং সেখানে কিন্তু আপনারা জানেন যে 14টি পয়েন্টে কিন্তু আজকে সাভার উপজেলার 14টি পয়েন্টে কিন্তু OMS এর চাউল 5 কেজি এবং আটা 5 কেজি করে দেওয়া হচ্ছে। এরই মধ্যে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি কিন্তু এসেছেন, আসলে অনিয়ম হচ্ছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তদন্ত করছেন। আপনার সাথে একটু কথা বলতে চাই, সঠিকভাবে বন্টন হচ্ছে কিনা খেটে খাওয়া মানুষের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি প্রত্যেকটি মানুষের জন্য ভাবছেন এবং যারা এই করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়েছে, যাদের আয় কমে গিয়েছে, তাদের সুবিধার কথা বিবেচনা করে তিনি এই বিশেষ OMS চালু করেছেন। সাভারে খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় 30 টাকা কেজি দরে প্রত্যেককে 5 কেজি চাল এবং 18 টাকা কেজি দরে প্রত্যেককে 5 কেজি আটা বিক্রয় কার্যক্রম চলছে এখানে। তো সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কার্যক্রমটি চলে। তো এটি মনিটরিং করার জন্য আমি আজকে সকাল থেকেই কাজ করছি। আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছেন কোথাও স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হচ্ছে কিনা, কোথাও আবার এই OMS এর চালগুলো
নিয়মতান্ত্রিক উপায়ে বিতরণ হচ্ছে কিনা, এই সবগুলো বিষয়ে আমরা মনিটরিং রাখছি। আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের ম্যাজিস্ট্রেটগণ কাজ করছেন। লকডাউন কার্যকরের পাশাপাশি মানুষকে সাহায্য করার বা এই সহায়তা দেওয়ার বিষয়টিও আমাদের কার্যক্রমের একটি অংশ, তার অংশ হিসেবে আমরা অনেক ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন যে তারা কিন্তু আসলে মনিটরিং করছে এবং বলছে যে সঠিকভাবে বন্টন করে যারা প্রত্যেকটি মানুষ যেন পায় সেটাই আসলে কার্যক্রম চালিয়ে যাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে তুলির কাছে। নাজমুল, ধন্যবাদ আপনাকে ওএমএস এর পণ্য বিক্রির খবর জানাবার জন্য। দিনের সংবাদে এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। মহামারী করোনা নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধে বন্ধ জাতীয় চিড়িয়াখানা। বহু মানুষের আনাগোনা না থাকায় চিড়িয়াখানার পশু পাখিগুলো রয়েছে শান্ত, প্রকৃতিও ফিরে পেয়েছে তার আপন রূপ। ঢাকা চিড়িয়াখানা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, চিড়িয়াখানার সার্বিক পরিস্থিতি এখন কেমন আমাদের জানান। ধন্যবাদ তুলি। বলছিলেন যে প্রকৃতি তার আপন রূপ, সেই চিরচেনা যে আপন রূপ, যেটা আমাদের প্রকৃতিগত কারণে সাধারণ যারা আমরা প্রকৃতির সাথে নানাভাবে এই অত্যাচার অন্যায় করে থাকি, সেই প্রকৃতি কিন্তু এই লকডাউনের মধ্যে আবার তার চিরচেনা যে পুরাতন রূপ সেই রূপে ফিরে এসছে। এবং সেই চিত্র কিন্তু আমরা জাতীয় চিড়িয়াখানায় এসে লক্ষ্য করলাম যে এই পশু পাখি যারা রয়েছেন, সাধারণ দর্শনার্থী অনেক সময় এই পশু পাখিকে নানাভাবে উত্ত্যক্ত করেন এবং যেই পশু পাখি যেই পরিবেশে বন জঙ্গলে থাকার কথা সেগুলো কিন্তু আসলে দেখা যায় না। তবে এই লকডাউনের মধ্যে আমরা সেই বিষয়গুলো দেখতে পাচ্ছি এবং এখানকার যারা দায়িত্বরতরা রয়েছেন তারা এই জাতীয় চিড়িয়াখানাকে এই লকডাউনের মধ্যে সার্বিকভাবে তারা নানা ব্যবস্থাপনা হাতে নিয়েছেন এবং নানা উন্নয়নমূলক বিষয়গুলো কাজে নিয়েছেন। তো এখানকার যিনি পরিচালক রয়েছেন তার সাথে একটু কথা বলবো। যে লকডাউনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চিড়িয়াখানা আবার সেই প্রকৃতির যেই আপন রূপ সেই রূপেই ফিরে এসছে। তো নানা ব্যবস্থাপনার কথা বলছিলেন, কি কি ব্যবস্থাপনা আপনারা এর মধ্যে নিয়েছেন এবং এই প্রকৃতির সাথে এই চিড়িয়াখানার যে একটা সম্পর্ক রয়েছে সেটা কিভাবে আবার ফিরে আসলো? আপনি জানেন যে সারা ওয়ার্ল্ডে কোভিড-19 আক্রান্ত, আমাদের বাংলাদেশও এর বাইরে নয়। আমাদের মাননীয় সরকার প্রধান সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কোভিড-19-এর দ্বিতীয় ঢেউটি তারা মোকাবেলা করছেন। তো এই সময়ে আমাদের 2রা এপ্রিল থেকে এই 2021 সালের আমাদের এই লকডাউন শুরু হয়েছে। এখানে দর্শনার্থী আসা বর্তমানে এখানে বন্ধ রয়েছে। এখন যেহেতু দর্শনার্থীরাই হলো চিড়িয়াখানা প্রাণ, তারা বন্ধ থাকলে যেটা বেনিফিট হয় অ্যানিমেলদের জন্য সেটা হলো কেউ উত্ত্যক্ত করার কেউ থাকে না। সো এখন বেশ প্রত্যেকটি অ্যানিমেল আমার এই জাতীয় চিড়িয়াখানার অত্যন্ত ফুরফুরে মেজাজে আছে। আমাদের খাবারের মানটাও ভালো, আমরা পরিমিত ডায়েট দিয়ে থাকি, ব্যালেন্স ফিড দিয়ে থাকি, যার জন্যে তাদের স্বাস্থ্যটাও ভালো। আমাদের পরিচর্যা, স্বাস্থ্যসেবা সব দিক থেকেই বেশ ভালো আছে এবং প্রজনন ক্ষমতা কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। এবং এর ফলশ্রুতিতে আমরা অনেকগুলো নতুন বাচ্চা পাইছি। তার মধ্যে উল্লেখযোগ্য আমরা কমন ইলেনের 2টে বাচ্চা পাইছি, জেব্রার 2টে বাচ্চা পাইছি, গাধার 4টে বাচ্চা পাইছি, আমরা জলহস্তির একটা বাচ্চা পাইছি। সবচেয়ে বড় যে প্রজনন সাফল্য সেটা আসছে চিত্রা হরিণ থেকে। এমন কোনো সপ্তাহ নাই যে 2 থেকে 3টা চিত্রা হরিণের বাচ্চা আমরা পাচ্ছি না। উপরন্তু আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের ময়ূর পাখির ডিম ফুটিয়ে প্রায় 100-র কাছাকাছি আমরা ডিম ফুটিয়ে বাচ্চা বের হয়েছে। এখন সেগুলো ইন্টেন্সিভ কেয়ারে আছে। 2 মাস 2.5 মাস পরে এগুলো আমরা ডিসপ্লে করবো ইনশাআল্লাহ। শুনছিলেন যে আসলে এই প্রকৃতির যে বিষয়গুলো আপনি সচিত্র দেখতেই পাচ্ছেন যে এত কাছ থেকে কিন্তু সাধারণ যারা দর্শনার্থী তারা এই সিংহের খাঁচায় এসে সিংহের যেই ভালোবাসা বা বনে জঙ্গলে তারা যেভাবে থাকেন সেই বিষয়গুলো কিন্তু আসলে দেখা যায় না। এই বিষয়গুলো আমাদের যারা সাধারণ দর্শনার্থী রয়েছেন এখানকার দায়িত্বরত তারাও বলছেন যে পশু পাখি যেই পরিবেশে থাকে সেই বিষয়গুলো আমাদের অন্তত দেখভাল করার বিষয় এবং এই প্রকৃতির যে বিষয়গুলো সেগুলো যেন সাধারণ যারা মানুষ তারা যেন মেনে চলে। তো এই জাতীয় চিড়িয়াখানায় যে লকডাউনের যেই সার্বিক পরিস্থিতির মধ্যে আবার প্রকৃতি তার আপন রূপে ফিরে পেয়েছে, এইখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তুলি। আলী, ধন্যবাদ আপনাকে জাতীয় চিড়িয়াখানার কোলাহল মুক্ত চিত্র তুলে ধরবার জন্য। বরিশালের মিরগঞ্জ খেয়াঘাটের যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। প্রতিবাদ করলে শিকার হচ্ছেন অমানসিক নির্যাতনের। এতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। নির্যাতন বন্ধ ও সরকার নির্ধারিত ভাড়া আদায়ের দাবি জানিয়েছেন তারা। সম্প্রতি বেশি ভাড়া চাওয়ার প্রতিবাদ করলে এক যাত্রীকে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের এবং একজন গ্রেফতার হয়েছে বলে জানায় পুলিশ। রাহাত খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
অসুস্থ মাকে নিয়ে গত 19 জুলাই উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন মুলাদি পৌর এলাকার বাসিন্দা রাসেল হাওলাদার। আড়িয়াল খাঁ নদীর মীরগঞ্জ খেয়ায় তার কাছে বাড়তি ভাড়া চাওয়া হয়। অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকার করেন রাসেল। পরে খেয়াটি মীরগঞ্জ ঘাটে পৌঁছার পর সব যাত্রী নামিয়ে দেয় খেয়ার লোকজন। এরপর ইজারাদারের লোকজন রাসেলকে চ্যাংদোলা করে ট্রলারে উঠিয়ে মাঝ নদীতে নিয়ে মারধর করে। এক পর্যায়ে তাকে নদীতে ফেলে বাঁশ দিয়ে খুঁচিয়ে হত্যার চেষ্টা করে তারা। পরে স্থানীয়দের সহায়তায় কোনো মতে প্রাণে বাঁচে রাসেল। এ ঘটনার একটি ভিডিও পথচারীরা ফেসবুকে পোস্ট করলে ভাইরাল হয় তা। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন খেয়ার যাত্রীরা। দাবি জানিয়েছেন সরকার নির্ধারিত ভাড়া আদায় এবং নির্যাতন বন্ধের। এতটুক নদী পারাপারের জন্য আমাদের মোট 30 টাকা দিতে হয়। যারা ভাড়া তোলে তারা একদমই জোর-জুলুম এবং অমানবিক এবং অসামাজিক আচরণ করে। এ ব্যাপারে ঘাটের ইজারাদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন ধরেননি তিনি। এদিকে যাত্রী নির্যাতনের ঘটনায় রাসেল হাওলাদার বাদী হয়ে গত 21 জুলাই বাবুগঞ্জ থানায় 10 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে একজনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার সাথে সাথে আমরা ভিক্টিমের কাছ থেকে মামলা নিয়েছি এবং মূল হোতা তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং অন্যান্য যারা রয়েছে তাদেরকে গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে। আর বরিশালের জেলা প্রশাসক বলছেন এ ঘটনায় ইজারাদারকে সতর্ক করা হয়েছে। আবারও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে জানান তিনি। আমরা জরিমানা করি, সতর্ক করি এবং মসলাখানেই আমরা তাদেরকে বলেছি যদি এই চার্ট নির্ধারিত ফির বাইরে যদি 1 টাকা নেওয়া হয় এবং চার্ট যদি ঝোলানো না থাকে তাহলে আমরা তাদের লিজ বাতিল করার আমরা অবশ্যই সুপারিশ করব। বিভিন্ন উপজেলার কয়েক লাখ বাসিন্দা মীরগঞ্জ খেয়া পার হন। যাত্রীদের পাশাপাশি বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যান এমনকি পণ্য পরিবহনেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে এই ঘাটে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনের সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। দিনের সংবাদে আবারও স্বাগত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবে সজীব অজয় জয়ের হাত ধরে বিশ্বকে নেতৃত্ব দেবে বাংলাদেশ। মঙ্গলবার সকালে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসমান ডিজিটাল প্রযুক্তি পথিকৃৎ মুজিব হতে সজীব শীর্ষক ওয়েবিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। প্রযুক্তির বদলে যাওয়া যে জাতি ধরতে পেরেছে তারাই এগিয়েছে টেকসই উন্নয়নের গতিময় পথনকশা ধরে। আর এখানেই দক্ষতার প্রমাণ দিয়েছেন ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, যিনি সেবাকে সরকারি দপ্তরে চৌকাঠ মারিয়ে হাতের মুঠোয় একটি ক্লিকের কাছে নিয়ে এসেছেন। তিনি সজীব ওয়াজেদ জয়। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ঈদুল আজহার টানা বন্ধে আবারও চট্টগ্রাম বন্দরে ভয়াবহ কন্টেনার জট। বেড়েছে জাহাজ জটও। লকডাউনের অজুহাতে পণ্য খালাস না করার কারণে এই অবস্থা বললেন বন্দর কর্তৃপক্ষ। আর আমদানি রপ্তানিকারকরা বলছেন লকডাউনে কারখানা বন্ধ রাখার কারণেই পণ্য খালাস বন্ধ রেখেছে তারা। জট নিরসনে এনবিআরের নির্দেশে খালাস না করা কন্টেনার যাচ্ছে বেসরকারি ডিপোতে। বিগডার সভাপতি বলছেন 20 থেকে 25 হাজার কন্টেনার ধারণ হবে তাদের ডিপোতে। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম বন্দরের কন্টেনার ধারণ ক্ষমতা 49,018 টিউস হলেও স্বাভাবিক কার্যক্রম চালাতে খালি রাখতে হয় 30%। ঈদুল আজহার টানা বন্ধে চট্টগ্রাম বন্দর চালু থাকলেও আমদানিকারকরা নিয়মিত পণ্য খালাস না করায় আটকে আছে 43,500 টিউস কন্টেনার। আমরা বিজিএমইএ, বিকেএমইএ সহ সকল আমদানিকারকদেরকে আমরা আহ্বান জানিয়েছি তাদের কন্টেনার দ্রুত ডেলিভারি নেওয়ার ব্যাপারে। এছাড়াও একটা সুখবর হচ্ছে আজকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আমরা একটা পারমিশন পেয়েছি আমদানিকৃত সকল কন্টেনার অবলকে নিয়ে ডেলিভারি দেওয়ার ব্যাপারে। আর বন্দর ব্যবহারকারীরা বলছেন লকডাউনে কারখানা বন্ধ থাকায় দেরি হচ্ছে পণ্য খালাসে। সরকারের বিধিনিষেধ মেনে আমরা কারখানা বন্ধ রেখেছি। কারখানা বন্ধ থাকার কারণে আমরা আমাদের যে মালামালগুলি ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে সেগুলি আমরা ক্লিয়ার করে আমাদের ফ্যাক্টরিতে আনতে পারছি না। রপ্তানির জন্য দীর্ঘদিন ধরে পড়ে থাকা কন্টেনারগুলো সরিয়ে নিলেই ধারণ ক্ষমতা আরও বাড়বে বলছে বিগডা। অর্থনীতিবিদরা বলছেন বন্দর সচল রাখতে নির্দিষ্ট সময়ে পণ্য খালাসে বাধ্য করতে হবে আমদানিকারকদের। We will have the right
টু সার্ভ এ নোটিশ যে আপনার ফ্রি টাইম 15 দিন হইলেও আপনি 60 দিনের মধ্যে পণ্য নিয়ে যাইতে। চট্টগ্রামে 19টি বেসরকারি আইসিডিতে কন্টেনার ধারণ ক্ষমতা ৭৮,৭০০ টিউস। বন্দর কর্তৃপক্ষ বলছে দ্রুত পণ্য খালাস না হলে অচল হয়ে পড়বে চট্টগ্রাম বন্দর। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সংবাদের রিপোর্ট জানিয়েছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন দিনের সংবাদ। এবারে আন্তর্জাতিক। চলতি বছরের শেষ নাগাদ ইরাক ছেড়ে যাবে যুদ্ধরত মার্কিন বাহিনী। হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদিমের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের মাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শুরু করা আরেকটি যুদ্ধের অবসান ঘটালেন বাইডেন। তবে এরপরও ইরাকের সামরিক বাহিনীকে উপদেশ এবং প্রশিক্ষণ দেয়া অব্যাহত রাখবে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে আইএসের মোকাবেলায় ইরাকে প্রায় ২৫০০ মার্কিন সেনা রয়েছে। যুদ্ধরত সেনা সরিয়ে নেয়াকে ইরাকি প্রশাসনকে সহায়তা করার পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে ওয়াশিংটন। নানান প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল বিশ্বের বিভিন্ন দেশ। ভারতে তীব্র বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বাড়ছেই। এ পর্যন্ত মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ১৮০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। চীনের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দেশটির হেনান প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। এখনও নিখোঁজ অনেকে। এ ঘটনায় প্রদেশটির ৮ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না ইউরোপেও। বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চল। এবার খেলার খবর। টোকিও অলিম্পিকের আর্চারিতে পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে শেষ ১৬তে বাদ পড়েছেন রোমান সানা। কানাডার আর্চার ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষে ৬-৪ সেট পয়েন্টে হেরে গেছেন সানা। এর আগে আসরে প্রথম রাউন্ডে যুক্তরাজ্যের আর্চার টম হলকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছিলেন দেশসেরা এই আর্চার। প্রথম সেটে ড্র করলেও দাপটের সঙ্গেই পরপর ২ সেট জিতে নেন সানা। চতুর্থ সেটে কিছুটা লক্ষ্যচ্যুত হলেও ফাইনাল সেট জিতে টম হলকে বিদায় করেছিলেন রোমান। তবে শেষ ১৬ লড়াইয়ে প্রথম সেট জিতলেও লিড ধরে রাখতে পারেননি সানা। অবশ্য লড়াইটা ঠিকই চালিয়ে যান তিনি। ফাইনাল সেটেও ছিল জয়ের হাতছানি। শেষ পর্যন্ত সানার চেয়ে মাত্র ১ পয়েন্ট বেশি নিয়ে শেষ ৮-এ পা রাখেন ক্রিসপিন। আর শেষ ১৬তেই অলিম্পিক মিশন শেষ হয় রোমান সানার। টোকিও অলিম্পিকের চতুর্থ দিন আজ চলছে বিভিন্ন ইভেন্টের খেলা। চতুর্থ দিনে সবশেষ পাওয়া তালিকা অনুযায়ী ৮টি স্বর্ণ জিতে শীর্ষে উঠে এসেছে চীন। পাশাপাশি 5টি রৌপ্য ও 7টি ব্রোঞ্জ নিয়ে তাদের মোট পদক সংখ্যা 20টি। চীনের সমান সংখ্যক স্বর্ণ জিতে তাদের পরে রয়েছে যুক্তরাষ্ট্র। সঙ্গে 4টি রৌপ্য আর 8টি ব্রোঞ্জ পদক নিয়ে তাদের মোট সংগ্রহ 20টি পদক। এদিকে 8টি স্বর্ণ নিয়ে তালিকায় 3-এ রয়েছে স্বাগতিক দেশ জাপান। তবে 2টি রৌপ্য ও 4টি ব্রোঞ্জ মিলে তারা এ পর্যন্ত ঝুলিতে ভরেছে মোট 14টি পদক। এছাড়া গ্রেট ব্রিটেন জিতেছে 4টি স্বর্ণ। অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া জিতেছে 3টি করে স্বর্ণ। টোকিও অলিম্পিকের চতুর্থ দিনে সুইমিং ইভেন্টে ছেলেদের 200 মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ জিতে নিয়েছে ব্রিটেন। এই ইভেন্টে দেশটিকে স্বর্ণ এনে দিয়েছেন টম ডিন। এদিকে মেয়েদের 100 মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ গেছে অস্ট্রেলিয়ার ঘরে। অলিম্পিক ইতিহাসে এদিন প্রথমবারের মতো স্বর্ণ জিতেছে বারমুডা। তবে টেনিস ইভেন্ট বাদ পড়েছেন স্বর্ণের অন্যতম দাবিদার নাওমি ওসাকা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুল ইসলাম। টোকিও অলিম্পিকের চতুর্থ দিনে সুইমিংয়ে ছেলেদের 200 মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ জিতে নিয়েছে ব্রিটেন। এই ইভেন্টে 1 মিনিট 42.22 সেকেন্ড সময় নিয়ে দেশটিকে স্বর্ণ এনে দেন টম ডিন। তার থেকে মাত্র 0.4 সেকেন্ড সময় বেশি নিয়ে রৌপ্য জিতেছেন স্বদেশী ডুকান স্কট, আর ব্রোঞ্জ গেছে ব্রাজিলের ঘরে। এদিকে মেয়েদের 100 মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ বাগিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। শুরুতে কিছুটা পিছিয়ে পড়লেও দারুণ ফাইট ব্যাক করে দেশটিকে স্বর্ণ এনে দিয়েছেন কাইলি ম্যাককেওন। পুলে 100 মিটার পাড়ি দিতে তিনি সময় নেন 57.47 সেকেন্ড। এই ইভেন্টে রৌপ্য জিতেছে কানাডা আর ব্রোঞ্জ জিতেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণ জয়ের স্বাদ পেয়েছে বারমুডা। মেয়েদের ট্রায়াথলন ইভেন্টে দেশটিকে স্বর্ণ এনে দেন ফ্লোরা ডাফি। সাঁতারে সপ্তম স্থানে থাকলেও 40 কিলোমিটার সাইক্লিংয়ে অনেকটাই এগিয়ে আসেন ডাফি। আর সবশেষ 10 কিলোমিটার দৌড়ে সবাইকে পেছনে ফেলে স্বর্ণ বাগিয়ে নেন এই অ্যাথলিট। রৌপ্য জিতেছে ব্রিটেন ও ব্রোঞ্জ জিতেছে যুক্তরাষ্ট্র।
টেনিস ইভেন্টে জাপানকে আরও একটি স্বর্ণ জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন দ্বিতীয় বাছাই নাওমি ওসাকা। তবে সে স্বপ্ন পূরণ হলো না আয়োজক দেশটির। আসরের তৃতীয় রাউন্ডে চেক কন্যা মার্কেটা ভন্দ্রসোভার সামনে সেভাবে প্রতিরোধ করতে পারেননি ওসাকা। 6-1 সেটে প্রথম গেম জিতে নেয়া ভন্দ্রসোভা দ্বিতীয় সেট জিতে নেন 6-4 গেমে। ফলে আসর থেকে ছিটকে যান নাওমি ওসাকা। তৌহিদুল ইসলাম, নিউজ 24। এখন এই পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv তে। ধন্যবাদ সবাইকে।